আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের একটু কারিগরি ত্রুটির জন্য আমাদের ক্লাসটা শুরু করতে একটু দেরি হলো। আপনারা একটু জানাবেন আপনারা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু জানাবেন যে আমার ভিডিও এবং ভয়েস দুটো আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পেলে আমরা একটু কমেন্টে জাস্ট ওকে ডান কিছু একটা লিখবো, তাহলে আমরা স্টার্ট করব। আজকে সেফ ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন 2022-23 সালের সাধারণ জ্ঞান অংশের সমাধান করব আমরা আজকে খ ইউনিটে, এবং আপনাদের সাথে আছে আমি তায়ুক হাসান ফাহিম। আপনাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, এবং আমাদের নিয়মিত আয়োজনে ইতিমধ্যে আমরা 2023-24 সেশনের বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্টের কোয়েশ্চেন আমরা সলভ করেছি। ক্লাসগুলো আমাদের সেফের পেজে আপনারা পেয়ে যাবেন। আর 2022-23 শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান অংশের ক্লাসের সমাধান হবে আজকে। সাউন্ড আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, তারপরে আমি স্টার্ট করে দিব। আমরা এখন স্টার্ট করে দিব। আর আমরা যারা 2024 ব্যাচের শিক্ষার্থী যারা আছি, তারা পরিচিত যদি আপনাদের ফ্রেন্ড অথবা কোনো ক্লাসমেট থাকে, আপনারা আমাদের এই ক্লাসে মেনশন দিতে পারেন এবং এই ক্লাসটা আপনারা শেয়ার করে দিতে পারেন, তাহলে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারবো। সাউন্ড কি ক্লিয়ার আছে একটু জানাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারা কোথা থেকে দেখতে পাচ্ছেন বা কোথা থেকে ক্লাস করছেন, এটা যদি জানান তাহলে আমরা আর একটু এনার্জি পাবো যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমাদের ক্লাসগুলো সবাই উপকৃত হচ্ছে বা পাচ্ছে। তো আমাদের এই বিগত বছরের কোয়েশ্চেন সমাধানের যে উদ্যোগটা সেফের পক্ষ থেকে, এই উদ্যোগটা নেওয়ার দুটো কারণ। প্রথমত হচ্ছে আমাদের যারা 2024 ব্যাচে এইচএসসি পরীক্ষার্থী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিবে, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া, এবং বিগত বছরের কোয়েশ্চেন সমাধান করলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শিক্ষার্থীদের একটা আলাদা কনফিডেন্স তৈরি হয় যে কোয়েশ্চেন এমন হয়, এমন হলে এভাবে অ্যান্সার করতে হয়, বা এগুলো পড়তে হবে, এগুলো বাদ দিতে হবে। এই জিনিসটা তৈরি করার জন্য মূলত আমরা বিগত বছরের কোয়েশ্চেনের ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তো আমাদের সাথে হ্যাঁ অল ক্লিয়ার ভাই, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে, দিনাজপুর থেকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যারা ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং শেয়ার করে একটু কমেন্টে ডান লিখবেন প্লিজ। আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি, তারপরে আমরা শুরু করে দিব। আজকে 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষায় আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান করব। আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব, এবং আজকে আমরা একটু ইন্টারেক্টিভ ক্লাস করব। কেমন? আমরা কোয়েশ্চেন দেখবো, অ্যান্সার করব, ভুল হলেও সমস্যা নাই, আর পারলে তো ভালো, দেখবেন পারলে ভালো লাগবে। আর ভুল হলো কিছু না কিছু পাওয়ার আছে। ভুল হলে কেন ভুল হলো, এবং যেটা আসলে আমরা ভুল করে শিখি সাধারণত সেটা আমাদের ভুলতেও সময় লাগে, এইটা হচ্ছে বাস্তবতা। আমরা রেডি কিনা সবাই ক্লাস করতে একটু জানাবো। ফাইম স্যার, এটা কত নম্বর ক্লাস? এটা সাধারণ জ্ঞানের আজকে কোয়েশ্চেন সলভের যে আমাদের মিশনটা চলছে, সেটা দ্বিতীয় ক্লাস। আর এমনিতে আমাদের বাংলা ক্লাস হয়েছে, ইংরেজি ক্লাস হয়েছে, সাধারণ জ্ঞান ক্লাস হয়েছে এর আগে 23-24-এ, এখন 22-23 চলছে। এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখেন, এখন সম্প্রতি বলতে এটা প্রথমত এই কোশ্চেনটা কোথাকার? এই কোশ্চেনটা হচ্ছে 2022-23-এর। তাহলে তখনকার সময় এটা সম্প্রতি ছিল, এখনকার সময় কিন্তু এটা সম্প্রতি না। এখন সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে যে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার জানতে হবে, এবং এটার পাশাপাশি বঙ্গবন্ধু সংক্রান্ত যদি কোনো পুরস্কার থাকে বা কেন পেলেন, এইগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এটা মাথায় রাখবেন যে বিগত বছরের কোশ্চেন সলভ করার পাশাপাশি যদি আপনার ভালো একটা এক্সপ্লেনেশন জানা থাকে, ওখান থেকেও কিন্তু আপনি কোশ্চেন পেয়ে যাবেন। এবং এটাই হয়ে আসছে যত বিগত, আপনি যদি 10 বছরের কোশ্চেন দেখেন, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো পড়া থাকলে কিন্তু আপনার একটা বড় অংশ কভার হয়ে যায়। তো দেখেন, সম্প্রতি শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন, 1 নম্বর কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করব। 1 নম্বর কোশ্চেনটার আমরা একটু অ্যান্সার করব যে একের উত্তর কি হবে। এ বি সি ডি একটু আমরা অ্যান্সারটা দিব, তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে কি করণীয়। কি ম্যাক্সেসে পুরস্কার হবে, নাকি সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড হবে, নাকি ভারতরত্ন হবে, নাকি মিলেনিয়াম শান্তি পুরস্কার হবে? ম্যাক্সেসে পদকের আপনার অবশ্যই নাম শোনার কথা, এটা সমাজসেবার জন্য দেওয়া হয়।
রেমন ম্যাগসেসের স্মরণে দেওয়া হয়। তো এই পুরস্কারটা, হ্যাঁ, অনেকেই একের বি লিখছেন, রাইট, একের বি হবে আমাদের অ্যান্সার, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। তো আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টা বই আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টা বই আছে, 3টা বই, এবং এই 3টা বই হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটা 2012 সালে প্রকাশিত হয়েছে। তারপর আছে কারাগারের রোজনামচা, যেটা 2017 সালে প্রকাশিত হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে আমার দেখা নয়া চীন, 50-এর দশকে বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে এই বইটি লেখা, এবং এই আমার দেখা নয়া চীন এটা প্রকাশিত হয়েছে 2020 সালে। এখন এই বইগুলোর জন্যই মূলত বঙ্গবন্ধু সার্ক লিটারেচার পুরস্কার পেয়েছিলেন। এই বইগুলোর জন্যই বঙ্গবন্ধু মূলত লিটারেচার পুরস্কার পেয়েছেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয় যে বঙ্গবন্ধু কয়টা বই লিখেছেন, তখন আমরা 3টা দাগাবো। বঙ্গবন্ধু রচিত প্রথম বই কোনটা, আমরা অসমাপ্ত আত্মজীবনী দাগাবো। আর যদি আসে কারাগারের রোজনামচা বা আমার দেখা নয়া চীন কবে প্রকাশিত হয়, তাহলে 2017 এবং 2020 যথাক্রমে। এবং এখান থেকে আপনি দেখবেন পরীক্ষায় যেমন 23-24-এর কোয়েশ্চেন আসছিল কেমন, আপনাদের এর আগের ক্লাসে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই সেটা খেয়াল করার কথা যে এরকম একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি বঙ্গবন্ধু রচিত নয়। ওখানে কিন্তু অসমাপ্ত আত্মজীবনী ছিল, কারাগার রোজনামচা ছিল, আমার দেখা নয়া চীন ছিল, আরেকটা অপশন ছিল কারাগারের চিঠি। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যদি আপনার কোয়েশ্চেনের পাশাপাশি কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনটা ভালো করে জানা থাকে, ওখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখেন 22-23-এ প্রশ্ন আসছে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড থেকে, যেটার ব্যাকগ্রাউন্ডে বই ছিল। পরের বছর কোয়েশ্চেন আসছে কোনটা বই না, অর্থাৎ বই থেকে প্রশ্ন আসছে। এই কারণেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাখ্যা সহ পড়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে, খুবই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এখন এই সময় বঙ্গবন্ধুর কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, আমি একটু আপনাদের কমেন্ট গুলো দেখবো। আচ্ছা, এখন এই বঙ্গবন্ধুর সাথে জড়িত দুটো পুরস্কার বর্তমান সময়ে 24 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বর্ণপদক, যেটা পেয়েছেন প্রয়াত বেবি মওদুদ। এটা গত বছর থেকে দেওয়া শুরু হয়েছে, বঙ্গবন্ধু স্বর্ণপদক, এবং এটা প্রথমবারের মতো দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এটা দেওয়া হচ্ছে, এবং এই স্বর্ণপদকটা প্রদান করেছে বঙ্গবন্ধু ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড ইউনিটি। বঙ্গবন্ধু ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড ইউনিটি, পিস অ্যান্ড ইউনিটি না, দুঃখিত, পিস অ্যান্ড লিবার্টি, ইউনিটি না, পিস অ্যান্ড লিবার্টি, দুঃখিত, পিস অ্যান্ড লিবার্টি। এখন এই ইনস্টিটিউটটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ইনস্টিটিউটটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে বঙ্গবন্ধু স্বর্ণপদক এই পর্যন্ত কতজন পেয়েছেন, উত্তর হবে একজন। কে পেয়েছেন? বেবি মওদুদ পেয়েছেন। এবং এই পুরস্কারটা কে দেয়? প্রশ্ন দুই ভাবে হতে পারে, হয় অপশনে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, অথবা আসবে বঙ্গবন্ধু ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। এই গেল একটা। আরেকটা আছে যেটা আমাদের বর্তমান সময় বলতে পারেন যে মানে বঙ্গবন্ধুর সাথে জড়িত ইন্টারন্যাশনাল যতগুলো অ্যাওয়ার্ড আছে এর মধ্যে খুব বেশি পপুলার বা সব থেকে বলা যায় যেটা মানুষ বেশি এখন শুনছে বা জানছে, এটা হচ্ছে ইউনেস্কো পদক। এটা হচ্ছে ইউনেস্কো পদক, হ্যাঁ, ইউনেস্কো পদক, এটা মাথায় রাখবেন। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো একটা পদক আছে, যে এখানে এই ইউনেস্কো পদকটা থেকেও কিন্তু প্রশ্ন আসছে যে ইউনেস্কো পদক মানে বঙ্গবন্ধু ইউনেস্কো পদকটা কিসে দেওয়া হয় বা এটা কি আসলে। দেখেন, এই ইউনেস্কো বঙ্গবন্ধু পদকটা মূলত দেওয়া হয় ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতিতে, ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতিতে এই পদকটা দেওয়া হয়। এবং এই পদকটাতে মোট $50,000 দেওয়া হয়।
50,000 USD বা 50,000 মার্কিন ডলার দেওয়া হয়। এই 50,000 মার্কিন ডলারের যে পুরস্কারটা সেটাকে আমরা ইউনেস্কো এবং বঙ্গবন্ধু সম্মিলিত যে পদকটা সেটার কথা আমরা বলছি। অর্থাৎ এটাকে আমরা বলি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিভ ইকোনমি অথবা সৃষ্টিশীল অর্থনীতি। এটা ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে না শিখেও এটা এভাবেও আসতে পারে, এটা এভাবে আসতে পারে যে সৃষ্টিশীল অর্থনীতি। সৃষ্টিশীল অর্থনীতি। এখন এই পদকটা শুরু হয় কবে থেকে? আসলে এটা অলরেডি একবার পরীক্ষায় আসছে, আবারও আসতে পারে, অন্যভাবে আসতে পারে, হয়তোবা এইভাবে আসছে যে ইউনেস্কো পদকটা কিসে দেওয়া হয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয়। প্রশ্নে কিন্তু অপশন ছিল তখন সৃষ্টিশীল অর্থনীতি। 15 বছর আসতে পারে যে এই পদকের প্রাইজ মানি কত, বা এটা কত বছর পর পর দেওয়া হয়, বা প্রথম কবে দেওয়া হয়। দেখেন এই ইউনেস্কো পদকটা মনে রাখবেন এটা 2 বছর পর দেওয়া হয়, এটা 2 বছর পর পর দেওয়া হয়। এবং এই পদকটা প্রথম দেওয়া হয় 2021 সালে, তারপর দেওয়া হয়েছে 2023 সালে। অর্থাৎ এই পর্যন্ত এটা 2 বার দেওয়া হয়েছে। তার মানে পরবর্তীতে যে পদকটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 2025 সালে। তো আমি একটু ছোট্ট করে আমি আপনাদেরকে এই কোশ্চেনটার ব্যাখ্যাটা একটু অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, এখান থেকে আমাদেরকে তাহলে কি কি মনে রাখতে হবে? নাম্বার 1, যে এই পুরস্কারটা সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, যেটা তখন বঙ্গবন্ধু পেয়েছিলেন, ওনার যে বইগুলো আছে, ওনার বই কয়টা? 3টা বই। অসমাপ্ত আত্মজীবনী, এটা প্রকাশিত হয় 2012 সালে। কারাগারের রোজনামা, যেটা প্রকাশিত হয় 2017 সালে। আমার দেখা নয়াচিন, এটা প্রকাশিত হয় 2020 সালে। এই 3টা বইয়ের জন্য উনি প্রাইজ পেয়েছিলেন। এবং এই বছর আমি 2টা পুরস্কারের কথা বিশেষভাবে বলবো। একটা হচ্ছে বঙ্গবন্ধু স্বর্ণপদক, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট আছে, বঙ্গবন্ধু ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি। এবং এটার পাশাপাশি আরেকটা পুরস্কারের কথা আমি বললাম, যেটা হচ্ছে ইউনেস্কো অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধুর সাথে ইউনেস্কো অ্যাওয়ার্ড। মানে এটার নামই ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদক, মানে অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিভ ইকোনমি বা সৃষ্টিশীল অর্থনীতির জন্য এটা দেওয়া হয়। এটা প্রথম দেওয়া হয় 21 সালে, দ্বিতীয়বার দেওয়া হয় 23 সালে, এবং এটা দেওয়া হয় 2 বছর পর পর। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ক্লিয়ার কিনা? 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ক্লিয়ার কিনা ভাইজান? একটু জানাবো সবাই। ক্লিয়ার হলে জাস্ট ডান, ওকে কিছু একটা লিখলেই হবে। হ্যাঁ, আপনি একটু দ্রুত অ্যান্সার করবেন। আপনি যত দ্রুত অ্যান্সার করবেন আমি তত বেশি আসলে আপনাদেরকে দিতে পারবো। ওকে ওকে, তাহলে এইটা গেল আমাদের 1 নাম্বার কোশ্চেন গেল। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে আপনি দেখেন। 2022 সেশনের এই কোশ্চেনটা আপনি রিসেন্ট বলতে পারেন, পুরস্কার বা সম্মাননা ওই অংশটা থেকে আমরা কোশ্চেনে দেখতে পাইছি। তাহলে দেখেন 1 নাম্বার অ্যান্সার হচ্ছে বি, 1 এর অ্যান্সার বি। এবার আসেন 2 নম্বরে। এই কোশ্চেনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, বিকজ এটা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় সময় আগাম বার্তা বা পরবর্তী সময়ের তথ্য আগে চলে আসে। যেমন ধরেন 2022 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছে, আমরা জানি 22তম ওয়ার্ল্ড কাপ। যে ওয়ার্ল্ড কাপটাতে একটা দেশ যেটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার কথা ছিল না সেটা পেয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে 22-এ পরবর্তী ওয়ার্ল্ড কাপ আসছে। 22 সালে ওয়ার্ল্ড কাপ না দিয়ে আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা। তাহলে দেখেন এই 2026 সালের বিশ্বকাপটা, এইটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তাহলে আমরা একটু দেখি এটা থেকে আমাদের কি কি জানতে হবে। কারণ এটা যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছি বা 25 ব্যাচের আছি, সবার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে প্রশ্ন আসতে পারে। এবং খেলাধুলা এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই বা আসেই। সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, বা যেই খেলাটা বেশি প্রয়োজন, বা যেই খেলাটার এখন আলোচনা বেশি, বা যেই খেলাটার সাথে বাংলাদেশের বা বাংলাদেশির সম্পৃক্ততা বেশি, সেই কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে। তাহলে 22 সালের আমরা কোশ্চেন দেখলাম, 26 সালের ওয়ার্ল্ড কাপ। তাহলে দেখেন আমরা একটু লিখে ফেলি 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ ফুটবল। এই 2026 সালের বিশ্বকাপটা হচ্ছে 23তম বিশ্বকাপ। তার মানে সর্বশেষ যে বিশ্বকাপটা ছিল সেটা ছিল 22তম। অর্থাৎ সর্বশেষ যেটা ছিল 2022-এরটা, সেটা হচ্ছে 22তম বিশ্বকাপ। এবং এই এডিশনে বেশ কয়েকটা পরিবর্তন আছে। পরিবর্তন কেমন দেখেন, যেমন এই 2022-এর বিশ্বকাপে 32টা দল ম্যাচ খেলছে। 32টা দল এখানে মানে অংশগ্রহণ করে। কিন্তু এই 23তম বিশ্বকাপে অংশগ্রহণ করবে 48টা দল।
তার মানে প্রায় 16টা দল বাড়লো। এখন দেখেন আমাদের প্রশ্ন কি ছিল যে বিশ্বকাপ ফুটবল 26 সালেরটা কয়টা দেশে অনুষ্ঠিত হবে, এটার উত্তর কয়টা দেখি আপনারা একটু বলেন, তারপরে আমি সামনে যাব। দুয়ের অ্যান্সার কি হবে একটু আপনারা বলেন আগে, তারপরে আমি সামনে যাব, তারপরে আমি সামনে যাব। দুয়ের উত্তর আমি একটা হিন্ট দিচ্ছি, এই বিশ্বকাপটা হবে উত্তর আমেরিকায়। এই বিশ্বকাপটা হবে উত্তর আমেরিকায় এবং এখানে অংশগ্রহণ করবে তিনটা দেশ, তিনটা দেশ অংশগ্রহণ করবে এবং এই তিনটা দেশ হচ্ছে ইউএসএ, কানাডা, মেক্সিকো। এই তিনটা দেশ অংশগ্রহণ করবে। তাহলে 26 সালের বিশ্বকাপ আমরা মনে রাখবো 23তম ওয়ার্ল্ড কাপ এবং এখানে 48টা দেশ অংশগ্রহণ করবে এবং খেলা হবে 16টি শহরে। 16টি শহরে প্রায় 80টা ম্যাচ খেলা হবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয় যে 26 সালের বিশ্বকাপ ফুটবলটা কততম, 23তম, কয়টা দল অংশ নিবে, 48টা দল, কোথায় হবে বা কোন মহাদেশে বা কোন অঞ্চলে হবে, উত্তর আমেরিকা, কয়টা দেশে হবে, তিনটা দেশে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, আর কয়টা শহরে হবে, 16টা শহরে, কয়টা ম্যাচ হবে, 80টা ম্যাচ হবে। তাহলে 2 নাম্বারটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। 2 নাম্বারটা আমাদের ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। 2 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। 2 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। 2 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। ওকে, ডান ডান, ওকে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 2 নম্বর। এবার আসেন 3 নম্বরে চলে যাই। তাহলে দেখেন 3টি অ্যান্সার। এবার আসেন মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে সংযুক্ত বা যুক্ত ছিলেন, স্বদেশী, তেভাগা, টং, ভারত ছাড়ো আন্দোলন। এখন প্রথমত এখানে এই টাইপের কোশ্চেন আপনি দেখেন, আমরা ইন্টারমিডিয়েটে যখন আমরা পড়ি, আমরা যখন ইতিহাস পড়ি, যখন আমরা পরিণতি পড়ি, অথবা আমরা যখন ইসলামের ইতিহাস বা যেই সাবজেক্টগুলোতে আসলে আমাদের এই পাকিস্তান আমলের আগে বা দেশভাগের আগের ঘটনাগুলো আমরা পড়ি, এইখানের অনেকগুলো বিষয় কিন্তু আমরা দেখি। তো মাস্টারদা সূর্য সেন এখানে আপনাকে তাহলে দেখেন এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আপনাকে দুইটা বিষয় জানতে হবে। এক, যে এই মাস্টারদা সূর্য সেন উনি কে? ওনাকে তো অবশ্যই চিনেন, ব্রিটিশ বিরোধী একজন সশস্ত্র বিপ্লবী ছিলেন, ওনাকে কম বেশি সবাই চিনে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার নামে একটা হলও আছে, মাস্টারদা সূর্য সেন হল। চট্টগ্রামে উনি চট্টগ্রামের কৃতি সন্তান। তো এই মাস্টারদা সূর্য সেন ছাড়াও আপনি এই আন্দোলনগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখতে হবে। এই মাস্টারদা সূর্য সেন ছিলেন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত। এখন এই স্বদেশী আন্দোলনটা কি? এই স্বদেশী আন্দোলনটা হচ্ছে যখন বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ আপনারা জানেন যে বঙ্গপ্রদেশটাকে 2 ভাগ করা, অর্থাৎ 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, এই বঙ্গভঙ্গ বিরোধী একটা আন্দোলন ছিল হচ্ছে স্বদেশী আন্দোলন। এখন এই বঙ্গভঙ্গটা কি তাহলে দেখেন, প্রথমত এই বঙ্গভঙ্গ মনে রাখবেন এই পর্যন্ত 2 বার হয়েছে, 2 বার। একটা হচ্ছে 1905 সালে, আরেকটা হচ্ছে 1947 সালে, 2 বার হয়েছে, অর্থাৎ বাংলা ভাগ হয়েছে 2 বার। এবং 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, মনে রাখতে হবে একটা বিষয় যে বঙ্গ কিন্তু ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল। অর্থাৎ ব্রিটিশ ভারত বলতে আমরা বলতে পারেন যে 1947-এর আগে পুরোটাই ব্রিটিশ আমল আমরা মনে করি, এখানে কোম্পানি আমল আছে, রানীর আমল আছে, সেগুলো ভিন্ন আলাপ। তো এই ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল বঙ্গপ্রদেশ। ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ। তাহলে এই বড় প্রদেশটা ভাগ করা হয়েছে এই পর্যন্ত 2 বার। এখন এই বঙ্গভঙ্গের কথা যদি আপনি বলেন, এটা প্রথমবার কার্যকর হয় 1905 সালে, পরবর্তীতে দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় হচ্ছে 47 সালে। এই স্বদেশী আন্দোলনটা ছিল হচ্ছে এই প্রথম যে বঙ্গভঙ্গ হয় 1905-এ, এই বঙ্গভঙ্গের একটা রিয়াকশন বলতে পারেন। এই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মাস্টারদা সূর্য সেন এবং আপনারা আরো কিছু বিপ্লবীর নাম শুনেছেন, যার মধ্যে প্রীতিলতা ওয়াদ্দেদার। বলা যায় আমাদের ব্রিটিশ পিরিয়ডে যেই সব নারী বিপ্লবী ছিলেন তাদের মধ্যে ওনার নামটা সবচেয়ে বেশি আমরা শুনেছি স্কুল কলেজে অথবা বিভিন্ন বইপত্রে। এই প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু ওনার শিষ্য ছিলেন। সুতরাং আপনি এই জায়গাতে স্বদেশী আন্দোলন সম্পর্কে আপনার একটা ভালো কনসেপ্ট, আমি আপনাকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমরা এই টপিকগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস হবে আপনাদের, এখন জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে
এই ইলামিত্রের নেতৃত্বে আমাদের এই আজকের রংপুর, দিনাজপুর বা যে উত্তরবঙ্গে এই আন্দোলনটা গড়ে ওঠে। এবং এই ইলামিত্র নামটা আপনার অনেকগুলো জায়গায় আসবে। দেখেন এই ইলামিত্র থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। কেমন আসছে দেখেন, একবার পরীক্ষার প্রশ্ন আসছে যে ইলামতি কি, একবার পরীক্ষার প্রশ্ন হয়েছে ইলামতি কি। দেখেন ইলামতি হচ্ছে এক আছে, ওনাকে বলা হয় নাচলের রানী, ওনাকে বলা হয় নাচলের রানী, এটা ওনাকে নিয়ে বলা হয়। এবং এই নাচলের রানী নামে কিন্তু একটা সিনেমাও আছে। তো এই নাচল জায়গাটা কোথায় দেখেন, এই নাচল জায়গাটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জে। এই নাচল জায়গাটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জে। তাহলে দেখেন কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি অবাক করার মতো। আসলে যত কথাই বলেন না কেন, যারা যে ইলামতি কিসের জাত, আমরা কি উত্তর করব একটু কমেন্টে জানাই তো। ইলামতি কিসের জাত যদি পরীক্ষা আসে তখন আমরা কি অ্যান্সার করব? তাহলে তিনটা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, হলে আমরা লিখবো 3 ডান। 3 নাম্বারটা ক্লিয়ার হলে আমরা একটু 3 ডান লিখবো দ্রুত। স্মার্ট বাংলাদেশ আসলে কি, বা স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি আসলে দেখেন। এই স্মার্ট বাংলাদেশ কথাটা সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রথম এই টার্মটা ব্যবহার করেন 12 ডিসেম্বর 2022 সালে। দেখেন 22 সালে ঘোষণা করেন, 22 সালে পরীক্ষা চলে আসছে। তো এই টার্মটা ব্যবহার করেন এবং এই স্মার্ট বাংলাদেশ যে ভিশনটা, আসলে স্মার্ট বাংলাদেশ যে ভিশনটা, এটাকে আপনি বলতে পারেন ভিশন 2041, ভিশন 2041, অথবা বলতে পারেন যে একটা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই পরিকল্পনাটা উন্নত বাংলাদেশ। যেমন আপনারা শুনছেন যে ভিশন 2021, এর আগে আপনারা শুনছেন ভিশন 2021। এখন এই বিষয়গুলো আসলে কি দেখেন, আমাদের বাংলাদেশে 3 ধরনের অর্থনৈতিক পরিকল্পনা আমরা দেখতে পাই। 3 ধরনের পরিকল্পনা আমরা দেখতে পাই। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, তারপর আমরা দেখতে পাই হচ্ছে মধ্যমেয়াদী, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। মনে রাখবেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আরেকটা নাম হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। দীর্ঘমেয়াদীকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। প্রেক্ষিত পরিকল্পনা। তো এই প্রেক্ষিত পরিকল্পনাটা এই পর্যন্ত বাংলাদেশে 2 বার হতে দেখা গেছে। এটা বাংলাদেশে এই পর্যন্ত 2 বার হয়েছে।
প্রথমটা ছিল 2010 থেকে 2021, দ্বিতীয়টা হচ্ছে 2021 থেকে 2041 পর্যন্ত। এখন এইখানে আমরা দুইটা ভিশন দেখতে পাইছি আসলে, একটা হচ্ছে ভিশন 2021 আর আরেকটা হচ্ছে ভিশন 2041। এই ভিশন 2021 ছিল ডিজিটাল বাংলাদেশ, আমাদের তখন লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর এই ভিশন 2041 হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয় কবে, 2022 সালের 12 ডিসেম্বর। 2022 সালের 12 ডিসেম্বর ঘোষণা করা হয়। ঘোষণা কে করেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। এবং এই স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর এটাকেও আপনি একটা দীর্ঘমেয়াদী বা একটা প্রেক্ষিত পরিকল্পনা বলতে পারেন। এটা বাংলাদেশে এই পর্যন্ত দুইবার হয়েছে। প্রথমটা ছিল 2010 থেকে 2021 পর্যন্ত, পরেরটা 21 থেকে 41 পর্যন্ত। প্রথমটার উদ্দেশ্য বা ভিশন বা টার্গেট যাই বলেন, এটা ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা। আর যেটা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, অর্থাৎ বর্তমানে যেটা চলছে 2021 থেকে 2041, এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। এখন এই স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি আছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এন্ড স্মার্ট সোসাইটি। আমি আবার বলছি, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। তাহলে এখানে এখন বাংলায় আছে, ভালো কথা। এই যে নাগরিক, তার মানে সিটিজেন, সরকার, গভর্নমেন্ট, স্মার্ট গভর্নমেন্ট, অর্থনীতি, স্মার্ট ইকোনমি, স্মার্ট সমাজ অর্থাৎ স্মার্ট সোসাইটি। অর্থাৎ উত্তর হবে কি একটু জানান, চারের অ্যান্সার কি হবে? চারের অ্যান্সার তাহলে কি হবে? চারের অ্যান্সার তাহলে কি হবে একটু জানান, কমেন্টে জানাবো। চারের অ্যান্সার কি হবে আমরা একটু কমেন্টে জানাবো। আশা করি ক্লিয়ার আমাদের। তাহলে চারের অ্যান্সার আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি। আসেন 5 নম্বরে আসেন। যে প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন দেখলেই সলভ করতে ইচ্ছা করে। দেখেন, প্রথমত এইখানে আমি এখানে দুটো জিনিস শিখবো। এক হচ্ছে যে এখানে নোবেল পাইছে কারা কারা, নোবেল পাইছে কারা কারা, অর্থাৎ নোবেল পুরস্কার এখানে কে কে পেয়েছে বা কিভাবে পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো আসলে কি বা কোনটার কাজ কি। অর্থাৎ এখান থেকে আমরা 3টা জিনিস শিখবো। নাম্বার 1 শিখবো যে এই প্রতিষ্ঠানগুলোর পরিচয় বা এই সংস্থাগুলোর পরিচয়। তারপর আমরা শিখবো পূর্ণরূপ। তারপর আমরা শিখবো সদর দপ্তর। আরেকটা জিনিস শিখলাম, বোনাস। আর কি শিখা যায়? আর শিখা যায় প্রতিষ্ঠা, শিখা যায় অর্থাৎ প্রতিষ্ঠা সাল শিখা যায়। আর শিখা যায় যদি এটার সাথে নোবেল জড়িত থাকে তাহলে সেইটা শিখা যায়। অর্থাৎ 1 2 3 4 5টা জিনিস শিখবো আমরা এখান থেকে। তাহলে 5টা জিনিস আমরা একটু শিখে ফেলি। আসেন তাহলে প্রথমে আসেন, সংস্থাগুলো কি কি আছে? আইসিআরসি আছে, ইউএনএইচসিআর আছে, ইউনিসেফ আছে, আইওএম আছে। আইওএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এবার আপনি যদি ইউনিসেফ দেখেন, ইউনিসেফ নামটা আমরা সবাই কম বেশি শুনেছি। যদি আপনি ইউনিসেফ দেখেন তাহলে আপনি দেখবেন এটার মানে হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড বা শিশুদের তহবিল বলতে পারেন, চিলড্রেন্স ফান্ড। তারপর আছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর, এই ইউএনএইচসিআর মানে হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন অন রিফিউজিস। ইউনাইটেড নেশন হাই কমিশন অন রেফিউজিস। এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে যেটা নিয়ে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে সামনে। সেটা কি দেখেন, এইটা আমি একটু বিশেষভাবে দেখাইতে চাই। এই যে ইউএনএইচসিআর, দেখেন একটা বিষয় শিখে রাখেন, এটা নিয়ে পরবর্তীতে যেন কখনোই কনফিউশন না হয়।
কখনোই যেন কনফিউশন না হয়। দুইটা বিষয় আছে, এক হচ্ছে ইউএনএইচসিআর আর আরেকটা হচ্ছে ইউএনএইচআরসি। দেখেন দুইটা সংস্থার নাম খুব কাছাকাছি। আরেকটা দেখেন আরেকটা কনফিউশন আছে, একটা হচ্ছে আইওএম আর আরেকটা হচ্ছে আইএমও। এখন এটাকে আমি কনফিউশন কেন বলতেছি দেখেন তো, কনফিউশন বলার কারণটা আপনি নিজেই বুঝতে পারছেন এতক্ষণে যে কনফিউশন বলার কারণটা আসলে কি। কারণটা হচ্ছে দেখেন দুইটারই নাম খুব কাছাকাছি। দেখেন আইওএম আইএমও জাস্ট একটা লেটার এদিক সেদিক, এখানে এম শেষে এখানে এম মাঝে। এখানে আপনি দেখেন ইউএনএইচসিআর আর একটা হচ্ছে ইউএনএইচআরসি, এখানে একটাতে আর শেষে আর আরেকটাতে আর মাঝে, একটাতে এম মাঝে একটাতে এম শেষে। এবং এই টাইপের ছোট্ট বিষয়গুলো আমরা পরীক্ষা হলে প্যাচ লাগাই ফেলি, প্যাচ লাগানো যাবে না, সেটা আমরা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাব। দেখেন যদি আমি আইএম বলি, আইএম তো আমি জানি কোনটা, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, যেটা 1951 সালে এটা প্রতিষ্ঠা হয়, 1951 এটা প্রতিষ্ঠা হয়। তারপর যদি আপনি দেখেন আইএমও, এই আইএমও কোনটা, এই আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। দুঃখিত, ইন্টারন্যাশনাল মেরিটাইম, আমি ভুলে এইটা লিখে ফেলছি, দুঃখিত। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এখন দুটার মধ্যে পার্থক্য কি দেখেন, পার্থক্য হচ্ছে দুইটা জায়গায় পার্থক্য আছে। প্রথমত এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এটা হচ্ছে অভিবাসী নিয়ে কাজ করে, আর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা কাজ করে হচ্ছে সমুদ্র গবেষণা নিয়ে, এটা কাজ করে হচ্ছে সমুদ্র গবেষণা নিয়ে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। তিনটা পার্থক্য অ্যাকচুয়ালি, অ্যাব্রিভিয়েশন বা পুনরূপে তো আছেই, তারপর আছে পরিচয় নিয়ে বা কোনটা কি কাজ করে। 3 নম্বর পার্থক্যটা হচ্ছে যে কোনটার সদর দপ্তর কোথায়। দেখেন এখানে আইওএম এর সদর দপ্তরটা হচ্ছে জেনেভাতে, আইওএম এর সদর দপ্তরটা হচ্ছে জেনেভাতে, আর যেটা আইএমও সেটা হচ্ছে লন্ডন, যেটা আইএমও সেটা সদর দপ্তর হচ্ছে লন্ডন। তাহলে এই গেল একটা পার্থক্য। তাহলে আমি আপনাকে একটু সহজ করে দিই বিষয়টা। দেখেন আপনি এই আইএমও এবং আইওএম এই দুটোর মধ্যে প্যাচ লাগাবেন না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অর্থাৎ আইওএম এটা হচ্ছে অভিবাসী নিয়ে কাজ করে, সদর দপ্তর জেনেভাতে। আর আইএমও যেটা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা হচ্ছে সমুদ্র গবেষণা নিয়ে কাজ করে বা সমুদ্র নিয়ে কাজ করে, এটা সদর দপ্তর হচ্ছে লন্ডন। তাহলে 3টা পার্থক্য বললাম। তাহলে এইটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো, এইটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো, একটু দ্রুত জানাবো। এইটা আমাদের ক্লিয়ার কিনা, আইওএম এবং আইএমও এর মধ্যে পার্থক্য এটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। ক্লিয়ার হলে একটু জাস্ট ক্লিয়ার ডান ওকে কিছু একটা লিখলেই হবে, ক্লিয়ার ডান ওকে কিছু একটা লিখলেই হবে, ঠিক আছে। আর এটা প্রতিষ্ঠা হচ্ছে 1951 আর এই আইএমও প্রতিষ্ঠাটা হচ্ছে 1958 সালে, 1958 সালে। এবার আপনি আসেন ইউএনএইচসিআর মানে তো আমরা দেখলাম, এই যে ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশন অন রিফিউজিস, অর্থাৎ এইটা কাজ করে হচ্ছে শরণার্থী নিয়ে, এইটা কাজ করে হচ্ছে শরণার্থী নিয়ে। এখন অভিবাসী আর শরণার্থীর মধ্যে একটা পার্থক্য আছে ছোট্ট, আমি আপনাদেরকে একদম সহজে বুঝাই দিই জিনিসটা। দেখেন অভিবাসী বলেন বা শরণার্থী বলেন, মানে আপনি রিফিউজি বলেন বা অভিবাসী যাই বলেন, সবাই দেশ ত্যাগ করে, বাট এখানে পারপাসের কারণে আসলে পার্থক্যটা হবে। আপনি যখন একটা বেটার লাইফ বা একটা বেটার জব বা বেটার বিজনেস বা বেটার অপরচুনিটি বা সুযোগের জন্য দেশ ছাড়বেন তখন আপনি অভিবাসী। যখন আপনি আপনার দেশে নিরাপদ না, আপনার দেশে আপনার লাইফের থ্রেট আছে বা আপনি সেখানে জীবন আপনার নিরাপদ না, ওরকম কারণে যদি আপনি দেশ ছাড়েন তখন আপনি কিন্তু অভিবাসী হবেন না, তখন আপনি হবেন রেফিউজি বা শরণার্থী, ঠিক আছে। অর্থাৎ যদি আপনি বেটার লাইফের জন্য দেশ ছাড়েন তখন আপনি হচ্ছেন অভিবাসী, আপনি যদি নিজের লাইফ প্রোটেক্ট করার জন্য দেশ ছাড়েন তখন আপনি হচ্ছেন শরণার্থী।
যেমন ধরেন রোহিঙ্গা, এই রোহিঙ্গাদেরকে আপনি তাহলে কি বলবেন? অভিবাসী বলবেন নাকি শরণার্থী বলবেন? অবশ্যই শরণার্থী বলবেন, কারণ ওরা দেশ ত্যাগ করেছে জীবন বাঁচানোর জন্য। এইটা মাথায় রাখতে হবে। আর আরেকটা আছে এখানে দেখেন, যেটা হচ্ছে আর মাঝে, অর্থাৎ ইউএনএইচআরসি, এইটা হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল, অর্থাৎ জাতিসংঘের এটা কাজ করে হচ্ছে মানবাধিকার নিয়ে। এটা কাজ করে হচ্ছে মানবাধিকার নিয়ে। তাহলে দেখেন ভালো করে, এখানে সদর দপ্তর নিয়ে কোনো ঝামেলা নাই। ইউএনএইচসিআর বলেন অথবা ইউএনএইচআরসি বলেন, দুটারই সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ইউএনএইচআরসি যেটা, সেটার জন্ম হচ্ছে 2006 সালে, আর যেটা ইউএনএইচসিআর সেটার জন্ম হচ্ছে 1950, সেটার জন্ম হচ্ছে 1950। তাহলে পরীক্ষা যদি আসে ইউএনএইচসিআর কি নিয়ে কাজ করে? শরণার্থী নিয়ে কাজ করে। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে। প্রতিষ্ঠা কবে? 1950। ইউএনএইচআরসি এটা কি নিয়ে কাজ করে? মানবাধিকার নিয়ে। কেন? এই যে হিউম্যান রাইটস কাউন্সিল, আর এটার জন্ম হচ্ছে 2006 সালে। এবার আপনি দেখেন আইএম গেল, তাহলে আইএম ক্লিয়ার, আমাদের ইউনিসেফ ক্লিয়ার। হ্যাঁ, ইউনিসেফ ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, ইউনিসেফটা একটু আমি আপনাদেরকে বলে দেই, এটা ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটার জন্ম হচ্ছে 1946 সালে। এটার জন্ম হচ্ছে 1946 সালে, আর এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম যে আমরা এটা পরিচয় শিখবো, আমরা পূর্ণরূপ শিখবো, সদর দপ্তর শিখবো, প্রতিষ্ঠা শিখবো, নোবেল শিখবো। আমরা তিনটা সংস্থা মনে হয় খুব ভালো করে শিখতে পারছি। এবার আমরা চলে যাব হচ্ছে সবার উপরে যেটা আছে, অর্থাৎ আইসিআরসি, এইটাই আমরা চলে যাব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। এই আইসিআরসির মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস, আইসিআরসি, এই যে দেখছেন ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস, আইসিআরসি। এই ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস এটা মূলত একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটার জন্ম 1853 সালে। 1853 সালে এটার জন্ম, এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। তাহলে চারটা সংস্থারই আমি আপনাকে পরিচয় দিলাম, পুনরূপ দিলাম, অর্থাৎ 1 2 3 4 চারটা জিনিস দিলাম। তাহলে আপনি এই চারটা জায়গা থেকে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন আমি আপনাকে একটা আইডিয়া দেই। এখন যদি আপনাকে বলা হয় যে আইসিআরসি এর পূর্ণরূপ কি, আপনি পারবেন। আইসিআরসি কি নিয়ে কাজ করবে, এটার পরিচয় কি, আপনি পারবেন। দুইটা টাইপ বললাম, সদর দপ্তর কোথায়, আপনি এইটা পারবেন। তারপর পারবেন এটা প্রতিষ্ঠা কবে, মানে চারটা টাইপের কোশ্চেন আপনি পারবেন। সুতরাং এখান থেকে আপনি প্রায় 1 2 3 4 চারটা অপশন ধরলে আমি আপনার 16টা কোশ্চেন আপনি এখান থেকেই পারবেন। এরপর যদি আমি আপনাকে বলি, এক্সট্রা আমরা শিখলাম, যেমন আইএমও শিখলাম, তারপরে হচ্ছে আমি ইউএনএইচআরসি শিখলাম, তাহলে প্রায় 24টা কোশ্চেন কিন্তু আমি আপনাদেরকে এই একটা থেকেই শিখাইলাম। এই হচ্ছে গিয়ে মজা। যদি আপনি সাধারণ জ্ঞান আসলে একটু গুছায় এবং একটু ডিফারেন্ট ভাবে পড়তে পারেন, একটু ডিফারেন্ট, যেটা আমি আপনাদেরকে চেষ্টা করছি শেখানোর জন্য, আপনি এই সাবজেক্টে সবচেয়ে বেশি এনজয় করবেন। কারণ এই সাবজেক্টে কোনো পড়ার শেষ নাই, এখানে আপনাকে অনেক স্মার্ট এবং সিলেক্টিভ হয়ে পড়তে হবে। হার্ড ওয়ার্কে সফলতা আসে, এটা সত্য, বাট স্মার্ট ওয়ার্কে একটু তাড়াতাড়ি আসে। ঠিক আছে, এখন 3বার শান্তিতে নোবেল পেয়েছে কে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন ইউএনএইচসিআর এটা পেয়েছে 2বার, তার মানে এটা হবে না। ইউনিসেফ পেয়েছে 1বার, তার মানে এটা হবে না। আর এ পাইনি, পেয়েছে তাহলে আইসিআরসি। তাহলে 5-এর উত্তর কি হবে একটু জানান তো। 5-এর উত্তর কি হবে একটু জানান। 5-এর অ্যান্সার কি হবে একটু জানান। আর এই ইউএনএইচআরসি নোবেল পেয়েছে 3বার, রাইট? তাড়াতাড়ি নোবেল পেয়েছে 3বার, 1917 সালে,
1944 সালে, 1963 সালে। মোট 3 বার পেয়েছে, মোট 3 বার নোবেল পেয়েছে, 3 বার, 3 টাইমস। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আর এখানে ইউএনএইচসিআর পেয়েছে 2 বার, একবার পেয়েছে 1951, আরেকবার পেয়েছে 1981, 2 বার পেয়েছে। আর ইউনিসেফ পেয়েছে 1965-এ, অর্থাৎ 1965 সালে। হ্যাঁ, অর্থাৎ 1965 সালে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার মনে হয় আমাদের কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার, আশা করি আমাদের 5 নাম্বারটা ক্লিয়ার। তাহলে 5 নাম্বারটা আমরা ভালো করে বুঝতে পারছি কিনা একটু জানাবো। 5 নাম্বারটা আমরা ভালো করে বুঝতে পারছি কিনা। এবার আমরা 6 নাম্বারে চলে যাই, নাম্বার 6-এ চলে যাই। আপনারা কি বুঝতে পারছেন ক্লাস কেমন লাগতেছে একটু বলেন তো। যারা ক্লাস করছেন তারা একটু বলেন যে আপনারা কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে, নাকি বুঝতে পারছি নাকি বুঝতে পারছি না, একটু জানাবেন। তারপর আমরা 6 নাম্বারে যাব। আসলে আমি যদি আপনাদেরকে এক্সপ্লেনেশন সহ পড়াই, সুন্দর করে পড়ে, আমার মানে এই ক্লাস আমি 4-5 ঘন্টা নিতে পারবো, এটা কোনো ব্যাপার না। আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে যেগুলো ভালো করে পড়া দরকার বা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় যেগুলো, সেগুলো আমি একটু আপনাদেরকে ডিটেলস পড়াচ্ছি। ঠিক আছে? ওকে, আসেন তাহলে আমরা নেক্সট আসেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। তাহলে দেখেন প্রথমত হচ্ছে সার্ক কি ভাই? সার্ক কি? ছোটবেলা থেকে গরমে সব ভুলে গেছেন, গরমে আপনি সব ভুলে গেছেন, কিন্তু আপনার এটা অবশ্যই মনে আসে যে সার্ক, সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কিছু জিনিসটা ভোলা যায় না, যতই গরম পড়ুক ভোলা যায় না। যেমন ধরেন ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ভোলা যায় না। তারপর ধরেন 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভোলা যায় না। তারপর ধরেন এই যে এরকম আরো অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো আমরা চাইলেও ভুলতে পারি না। হ্যাঁ, তো এরকমই একটা ব্যাপার হচ্ছে সার্ক। এটা আপনি ছোটবেলা থেকেই বিভিন্ন সময় শুনছেন, পড়ছেন, দেখছেন। কেন শুনছেন কেন দেখছেন দেখেন, এই সার্ক মনে রাখবেন, ছোট করে জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক জোট। দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক জোট, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1985 সালে। 1985 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছে। এবং এই সার্কের নাম আপনি সবচেয়ে বেশি শোনার কারণ হচ্ছে এই সার্কের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। এই সার্কের বাংলাদেশ হচ্ছে উদ্যোক্তা, এই সার্কের বাংলাদেশ হচ্ছে উদ্যোক্তা। এবং এই সার্কের মধ্যে মনে রাখবেন সার্কের সদস্য আছে 8টি, সার্কের সদস্য আছে 8টি। এবং এই 8টি সদস্য এই দক্ষিণ এশিয়ার 8টা দেশই, দক্ষিণ এশিয়ার 8টা দেশই। অর্থাৎ এখানে আছে আমার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, তারপর আছে মালদ্বীপ, মালদ্বীপ, তারপর ভুটান, তারপর হচ্ছে এই দেশটা অর্থাৎ আফগানিস্তান। এখন আপনার এই 8টা দেশ এভাবে মনে থাকতেছে না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সহজ সিস্টেম আছে। সহজ সিস্টেম কি? আপনি এই 8টা দেশ মনে রাখেন এইভাবে যে বিএনপি ইজ এমবিএ, শেষ কথা। এখানে বি মানে কি? বাংলাদেশ, এন মানে নেপাল, পি মানে পাকিস্তান, আই ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত, এস ফর শ্রীলঙ্কা, এম ফর মালদ্বীপস, বি ফর ভুটান, আর এ ফর আফগানিস্তান। আপনার যেভাবে মনে রাখতে সুবিধা হয়। এখন প্রশ্ন আসছে যে সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটার উত্তর আফগানিস্তান, এটার উত্তর আফগানিস্তান। তাহলে মনে রাখবেন সার্কের জন্ম 85 সালে, উদ্যোক্তা বাংলাদেশ।
হওয়া, এই দুটা কেন্দ্র হচ্ছে বাংলাদেশে। এবার আপনি ভারত দেখেন, ভারত হচ্ছে সার্ক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে নয়াদিল্লিতে। ভালো করে ক্লিয়ার, ওকে। তাহলে সার্ককে আমরা এখন জানি, সার্কের অ্যাব্রিভিয়েশন জানি, সার্কের মানে পুনরূপ যেটা সেটা আমরা জানি, সার্ক কি নিয়ে কাজ করে এইটা জানি, সার্ক প্রতিষ্ঠা করবে এইটা জানি, সার্কের সদস্য কারা এটা জানি, এবং সার্কের উদ্যোক্তাকে, সার্কের কৃষি বিষয়ক কেন্দ্র কোথায়, আবহাওয়া কোথায়, সার্ক ইউনিভার্সিটি কোথায়, উপকূলীয় অঞ্চল কেন্দ্র কোথায়, সবগুলোই আশা করি আমাদের একদম 100 ক্লিয়ার। এরপরে আসে নেক্সট 6 নম্বরের পরে 7 নম্বরে, 7 নম্বরে আসেন বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বহমান। ফ্ল্যাট কোশ্চেন, শিলিগুড়ি থেকে পার্বতীপুর, যেটা দিনাজপুরে অবস্থিত, এরপর আপনি নেক্সট আসেন 8 নম্বরে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়। এটা তখনকার সময় সাম্প্রতিক ছিল, এটা এখন গুরুত্ব রাখে না। আপনি যখন পরীক্ষা দিবেন আপনার ওই বছরটা লাগবে। এরপর আপনি চলে আসেন 9 নম্বর, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে, হেক্সাডেসিমালের ভিত্তি এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন জানেন, এটা হচ্ছে 16। তাই 9 নম্বরের উত্তর হচ্ছে 16। তারপর আসেন 10 নম্বর, বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বসবাস। দেখেন এই নৃগোষ্ঠী কথাটা আপনাদের কাছে একটু অপরিচিত হতে পারে। দেখেন এই নৃগোষ্ঠী, এখানে একটা বিষয় মনে রাখবেন যে নৃ মানে হচ্ছে মানুষ, তার মানে নৃগোষ্ঠী মানে হচ্ছে জনগোষ্ঠী, ঠিক আছে, নৃগোষ্ঠী মানে হচ্ছে জনগোষ্ঠী। এই বিভিন্ন এদেরকে আপনি আদিবাসী, উপজাতি, নৃগোষ্ঠী অনেক নামে জানেন, বাট একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের আমাদের যে সংবিধান আছে, আপনারা যারা এইচএসসি 24 ব্যাচের আছেন, আপনারা আপনাদের পরিণতি দ্বিতীয় পত্রের সংবিধানের একটা অধ্যায় আছে, আপনারা সংবিধান সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন, যখন ভর্তি পরীক্ষা দিতে আসবেন তখন কিন্তু আরো বিস্তারিত আইডিয়া পাবেন। আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে 23-এর ক, 23-এর ক, এই 23-এর ক অনুযায়ী আমাদেরকে আসলে বলতে হয় সাংবিধানিক ভাবে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা মনে রাখবেন যে বাংলাদেশের সংবিধানে আদিবাসী কথাটা নাই, বাংলাদেশের সংবিধানে আদিবাসী কথাটা নাই। আমাদের যে 153টা অনুচ্ছেদ আছে, আমাদের যে 11টা অধ্যায় আছে, কোথাও এই আদিবাসী কথাটা আপনি পাবেন না। তাহলে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনি বলতে পারেন। এখন এদের বসবাস কোথায়, দেখেন হাজং নিয়ে প্রশ্ন আসছে, হাজংদের বসবাস হচ্ছে নেত্রকোনা, শেরপুর, ওই অঞ্চলটাতে। এরপর দেখেন রংপুরে কারা আছে, যেমন রংপুরে আছে রাজবংশী, পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষায় আসছে, সম্ভবত আমি যদি ভুল না করি 2020-21 সালে আসছে। যখন আমরা কোশ্চেন সলভ করবো তখন দেখবেন এটা আসছে কিনা। এই জন্য আপনারা কোশ্চেন সলভের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার এই কোশ্চেন এক্সপ্লেনেশন ওই বছর চলে আসছে। এই কোশ্চেনটা 2020-21 আমার যতটুকু মনে পড়ে 20-21 সালে আসছে। তো এরপর আপনি দেখেন রাজবংশী আছে, তারপর দেখেন সিলেটের কথা বললেই সবার আগে নাম আসে খাসিয়াদের কথা মাথায় আসে সবার আগে। তারপর ধরেন আসে মণিপুরি। এখন একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন, আমাদের বাংলাদেশে মনে রাখবেন সরকারিভাবে এই নৃগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে হচ্ছে 50টা, এবং এই নৃগোষ্ঠীদের থেকে কিন্তু প্রশ্ন আসে আপনাদের উচ্চ মাধ্যমিকে বা ইন্টারমিডিয়েটে যখন আপনারা পড়ছেন, যাদের সমাজ বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন নিয়ে একটা অধ্যায় আছে, সম্ভবত দ্বিতীয় পত্রে। তা আমি এই কারণে সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে আপনারা এইচএসসি ফাউন্ডেশনে যদি আপনাদের ভালো হয়, এটা অ্যাডমিশনে আপনার অনেক পড়া কিন্তু আপনার অল্প একটু হলেও পড়া কমে যায় বা একটু এগিয়ে থাকা যায়। এই বিষয়গুলো আমরা কিন্তু এইচএসসি তে আমরা যখন টেক্সট বুকে দেখেছি, আমরা হয়তোবা একদম মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়ে থাকি, অ্যাডমিশনে সেগুলো আমরা আরেকটু ডিটেলস পড়ি, ঠিক আছে। এবার দেখেন তাহলে রংপুর পেলাম, সিলেট পেলাম, বান্দরবানে আসেন।
বান্দরবানে অনেক আছে। পার্বত্য চট্টগ্রাম দেখেন, পার্বত্য চট্টগ্রামেই সব থেকে বেশি। পার্বত্য চট্টগ্রামে মোট 13টা আছে, অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3টা জেলায় 13টা নৃগোষ্ঠী বসবাস করে। বান্দরবানে যদি আপনি বলেন ইম্পর্টেন্ট, আমি কয়েকটা নাম বলি, যেমন চাকমা আছে, মারমা আছে, তারপর তঞ্চঙ্গা আছে, তারপর আছে হচ্ছে পাংখোয়া, এরা বসবাস করে হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, তাহলে 10 নম্বরটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। 10 নম্বরটা ক্লিয়ার হলে আমরা একটু ক্লিয়ার লিখবো, ক্লিয়ার হলে। এবং এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বা সব থেকে বড় বা সংখ্যায় বেশি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীটা, সেটা কিন্তু এই চাকমা, সবচেয়ে সংখ্যায় বেশি। 10 নম্বরটা ক্লিয়ার আমাদের একটু জানাই, 10 নম্বরটা ক্লিয়ার কিনা একটু জানাবো। ওকে, আশা করি ক্লিয়ার। এখানে একটা ছোট্ট প্যাচ আছে, প্যাচটা একটু দেখে রাখেন। দেখেন, যদি বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম, এটা দুইটা বিষয় নিয়ে প্যাচ লাগে। একটা হচ্ছে যদি বলা হয় বাংলাদেশের বড় নৃগোষ্ঠী কোনটা, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের বড় বা সবচেয়ে সংখ্যায় বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা। দেখেন, আমি কি বলছি যে নৃ মানে মানুষ, অর্থাৎ নৃগোষ্ঠী মানে জনগোষ্ঠী। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী যদি পরীক্ষায় আসে বা বৃহত্তম নৃগোষ্ঠী আসে, তখন কিন্তু আপনাকে বাঙালি দাগাতে হবে, কারণ সংখ্যায় সবচেয়ে বেশি কিন্তু বাঙালিরা। আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী আসে, তখন আপনাকে দাগাতে হবে চাকমা। অর্থাৎ কোশ্চেন বুঝে আমাকে অ্যান্সার করতে হবে। এরপর আপনি আসেন 11 নম্বরে। দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে, মানে WDR রিপোর্ট, এটা প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর এখানে UNDP দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই UNDP একটা রিপোর্ট প্রকাশ করে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক, বা এটাকে সংক্ষেপে বলা হয় HDI অথবা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, তাহলে 11 নম্বর আমাদের আশা করছি ক্লিয়ার। এরপরে আমরা 12 নম্বরে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ছিল আসলে 21 সালে, প্রতিষ্ঠা তো 1921 সালে 1 জুলাই, কিন্তু মানে গবেষণা প্রকাশনা মেলা যেটা, সেটা 21 সালে হয় নাই, সেটা হচ্ছে 22 সালে। বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল রাখতে হয়, কারণ শতবর্ষের সময় তখন আসলে পুরো দেশ ওই সময় করোনা ভাইরাসের আক্রান্ত ছিল, ওই কারণে এটা 21 সালে না হয়ে 22 সালে হয়েছে। এবার আপনি 13 নম্বর। এই কোশ্চেনটা এখন খুব একটা গুরুত্ব নাই। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? চীন। কারণ চীন তার মুদ্রার মান কমিয়ে রাখে, বা বলা যায় মুদ্রার অবমূল্যায়ন করে যারা, অর্থাৎ ডলারের বিপরীতে যারা নিজেদের দেশের কারেন্সি বা নিজের দেশের মুদ্রার দাম বা মান কমিয়ে রাখে, এটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন করা। সেই কাজটা চীন করে, এবং এই কাজটা করার মাধ্যমে তারা কিন্তু তাদের রপ্তানি বাড়ায়। এখন সেটা কিভাবে বাড়ায়? ধরেন আপনি দেখতে পাচ্ছেন, ধরেন $1 দিয়ে ধরেন আপনি একটা প্যান্ট কিনতে পারছেন, তো মুদ্রার মান কমালে যেটা হয়, ডলারের চেয়ে দাম যদি কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই স্থানীয় মুদ্রা দিয়ে আপনি ওই দেশে আপনি হয়তো আরেকটু বেশি জিনিস পারচেস করতে পারছেন। তো এটা একটা হিউম্যান সাইকোলজি আর কি, যে এখানে বেশি জিনিস কেনা যাচ্ছে। তো ওই কারণেই মনে রাখবেন যে মুদ্রার মান যদি কমিয়ে রাখা হয়, তাহলে রপ্তানি বাড়ে। হ্যাঁ, আমদানি কমবে, রপ্তানি বাড়বে। 14 নম্বরে। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.43%। জনশুমারি পরেরটা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ যেটা হয়েছে ষষ্ঠ, অর্থাৎ আমাদের আগে যেটা আদমশুমারি ছিল, আমরা হয়তো বা স্কুলে পড়েছি বা কলেজে আগে পড়েছি আমরা আদমশুমারি, মনে রাখবেন এখন কিন্তু আর আদমশুমারি বলা হয় না।
এখন আদমশুমারি না বলে বলা হয় জনশুমারি, এবং এই জনশুমারি যেটা এই 2022 সালের যেটা, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে ষষ্ঠ। এটা প্রথম হয় 1974 সালে, 1981 সালে, তারপর 1991 সালে, 2001 সালে, 2011 সালে, এবং তারপর 2022 সালে। ঠিক আছে, মানে এটা 21 সালে হওয়ার কথা, বাট ওই যে করোনার জন্য সেটা শেষ করতে করতে আসলে 22 হয়ে যায়। অর্থাৎ এখানে প্রথমটা মাথায় রাখবেন। সাধারণত এই আদমশুমারি বা জনশুমারি আপনি যাই বলেন, এটা 10 বছর পর পর হয়। তো এক্সেপশনটা একটু খেয়াল রাখবেন, প্রথমটা এবং দ্বিতীয়টা, এটা কিন্তু 10 বছরের পার্থক্য হয় নাই। 50.43% এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসেন 15 নম্বরে, বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কে? দেখেন খুব ভালো প্রশ্ন, এবং এই কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং। দেখেন পেট্রোলিয়াম, প্রশ্ন আসছে কি উৎপাদন, তাহলে পেট্রোলিয়াম জিনিসটা আসলে কি কি করা যায়? দেখেন করা যায় কি, উৎপাদন করা যায়, তারপর আমদানি করা যায়, আর কি করা যায়, রপ্তানি করা যায়, এর বাইরে তো কিছু করা যায় না। এখন এই তিনটা কথার মানে কারণে কোশ্চেনের অ্যান্সার তিন রকম হবে। দেখেন যদি বলা হয় উৎপাদন, তাহলে আমাদের উত্তর হবে যুক্তরাষ্ট্র। সৌদি আরব হবে রপ্তানি, সৌদি আরব হবে রপ্তানি, আর সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে চায়না। আমার সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন আসলে আপনি যুক্তরাষ্ট্র দাঁড়াবেন, রপ্তানি বা এক্সপোর্ট আসলে তখন আপনি দাঁড়াবেন হচ্ছে সৌদি আরব বা কেএসএ বা কিংডম অফ সৌদি আরব, আর আমদানি আসলে আপনি দাঁড়াবেন হচ্ছে চায়না। আমদানি আসলে দাঁড়াবেন হচ্ছে আপনি চায়না। তাহলে আমাদের 15 নম্বরটাও আশা করতেছি ক্লিয়ার। এবার আপনি আসেন 16 নম্বরে, ন্যানো পার্টিকেলের আকৃতির সীমা কত? আইসিটি কোশ্চেন 1 থেকে 100, একেবারে ফ্ল্যাট কোশ্চেন। আইসিটি থেকে যে খুব আহামরি কঠিন প্রশ্ন হয় তা না, বাট একটু ভালো করে পড়া না থাকলে ধরা পড়ার চান্স আছে। প্রত্যেকটা সেশনে, গত কয়েকটা সেশনে আইসিটি থেকে প্রায় 2-4টা কোশ্চেন থাকেই। ইনশাআল্লাহ আপনাদের জন্য সেটারও সলিউশন সেফ ইউনিভার্সিটি রিভিশন কোচিং প্রোভাইড করবে, কোনো চিন্তা নেই। রেনেসাঁ যুগের দার্শনিক হলেন, খুব ভালো প্রশ্ন, রেনেসাঁ যুগের দার্শনিক হলেন কে? দেখেন রেনেসাঁ তো অবশ্যই জানেন, যেটাকে আমরা রেনেসাঁ যুগের দার্শনিক, যেটাকে আপনারা অবশ্যই জানেন যে রেনেসাঁ মানে হচ্ছে যেটাকে আমরা নবজাগরণ বলি, মানে ইউরোপের নবজাগরণ বা জ্ঞান বিজ্ঞানের নতুন যাত্রা বলি অ্যাকচুয়ালি যেটাকে। এই রেনেসাঁ যুগের দার্শনিক হচ্ছেন এখানে নিকোলাস ম্যাকিয়াভেলি। মনে রাখবেন ওনার অনেকগুলো পরিচয় আছে। ওনার প্রথম পরিচয় হচ্ছে, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, অথবা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আপনারা পড়ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে কোশ্চেন বোঝেন একটু, যদি পরীক্ষায় আসে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, তাহলে কিন্তু দাগাতে হবে অ্যারিস্টটল, দাগাতে হবে। আর যদি মডার্ন বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আসে, তখন কিন্তু আপনাকে দাগাতে হবে ম্যাকিয়াভেলি। আর ওনার একটা বই আছে পরীক্ষায় প্রায় আসে, দুজনেরই বই পরীক্ষায় আসে। অ্যারিস্টটলের যে বইটা আছে ওটার নাম হচ্ছে দ্য পলিটিক্স, দ্য পলিটিক্স। আর এই ম্যাকিয়াভেলির যে বইটা আছে সেটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই হচ্ছে গিয়া বিষয়। হ্যাঁ, আর এই যে বলতে আর বলেন বাকি সালে। এর কারণ হচ্ছে তখন এই ফিনল্যান্ড হচ্ছে 31তম সদস্য হয়েছিল, এই কারণে পরীক্ষাটা আসছে। এখন কথা হচ্ছে ভাই, এখন কি ন্যাটোর সদস্য কি
31টা আছে বা ফিনল্যান্ডে আছে, এটা একটু আমরা দেখি। প্রথমত এই যে ন্যাটো বা এই ন্যাটো, ন্যাটো আসলে কি? ন্যাটো মানে হচ্ছে, আপনারা যাদের ইন্টারমিডিয়েটে যাদের ইতিহাস আছে, ইতিহাস দ্বিতীয় পত্রে আপনারা একটা অধ্যায় অবশ্যই পড়েছেন, সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। বা যারা পড়েন নাই তাদের জন্য আমি একটু ছোট করে বলে রাখি, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধটা হচ্ছে এরকম একটা কনসেপ্ট বা এরকম একটা বিষয় যে সবসময় মনে হবে যে একটা ঝামেলা হতে পারে বা একটা যুদ্ধ হতে পারে, আসলে হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মানে আদর্শিক কারণে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যখন একটা দূরত্ব হয়ে যায়, উদ্যোক্তা হচ্ছে আহ প্রতিষ্ঠা লিখলাম, উদ্যোক্তা হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং এটা প্রতিষ্ঠা হচ্ছে 1949 সালে। এটা প্রতিষ্ঠা হচ্ছে 1949। এটার সদর দপ্তর হচ্ছে দুঃখিত, আমার সম্ভবত পুরো বাংলাদেশে সম্ভবত নেট একটু ডাউন। আচ্ছা, আপনারা কতটুকু শুনতে পারছেন আমি জানি না, বাট আমি একটু আরেকবার বলবো, সমস্যা নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা যখন 2022-23 সেশনে আসে, আমি একটু আরেকবার ছোট করে বলি, 2022-23 শিক্ষাবর্ষে যখন এই কোশ্চেনটা আসে, তখনকার সময় এটার অ্যান্সার ছিল ফিনল্যান্ড, কারণ তখন 31তম সদস্য ছিল ফিনল্যান্ড। কিন্তু এই ন্যাটো অর্থাৎ এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বা যেটা হচ্ছে একটা সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটাকে সামরিক জোট, এই সামরিক জোটটার বর্তমানে সদস্য হচ্ছে 32টা, এবং এই 24 সালের মার্চের 7 তারিখে 32তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে সুইডেন। এই কারণেই এটার অ্যান্সার এখন ফিনল্যান্ড হবে না, এটার অ্যান্সার হবে সুইডেন। তো এগুলো পরিবর্তনশীল বিষয়। সদস্য এখন 32টা, আপনারা যখন ইন্টার পরীক্ষা দিবেন জুনের 29 তারিখে বা 30 তারিখে, 24 ব্যাচের কথা বলছি, তখন হয়তো বা দুইটা বাড়তেও পারে, দুইটা কমতেও পারে, এটা পরিবর্তনশীল। সুতরাং এই বিষয়গুলো পরীক্ষার আগে পড়াটা ভালো। কিন্তু এগুলো ভাই চেঞ্জ হবে না, যে ন্যাটোর প্রতিষ্ঠা করবে এটা চেঞ্জ হবে না, এটা স্ট্যাটিক তথ্য। এই ন্যাটোর পুনরূপ কি এটা চেঞ্জ হবে না, সদর দপ্তর কোথায় এইটা চেঞ্জ হওয়ার কথা না, বলা যায় না, হওয়ার কথা না। তাহলে তখনকার সময়টার অ্যান্সার ছিল ফিনল্যান্ড, বাট এখন যদি এই পরীক্ষায় প্রশ্নটা আসতো, ধরেন আজকে আসছে, তখন কিন্তু ফিনল্যান্ড হবে না, তখন হবে সুইডেন। বা তখন দুইটা অপশনে দিতও না। একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো, এটা এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে আপনি সবসময় রিসেন্ট পড়বেন, মানে একদম লেটেস্ট পড়বেন, আগের গুলো পরীক্ষাতে আসে না। সদ্য মেরিলিবন ক্রিকেট ক্লাবের সাম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন যে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা,
হ্যাঁ, তো এটাও এখন খুব বেশি গুরুত্ব আমার মনে হয় রাখে না। তারপর তিস্তা, মহানন্দা এবং জাদুকটা। তিস্তা, মহানন্দা, জাদুকটা নদীগুলো হচ্ছে, এগুলোকে বলতে পারেন ট্রান্স বর্ডার রিভার, অথবা যৌথ নদী, অথবা অভিন্ন নদী, অথবা আন্তঃসীমান্ত নদী। তো বাংলাদেশের নদীগুলো কিন্তু জানতে হবে, নদীগুলোর উৎপত্তি কোথায়, নদীগুলো কোন জায়গা দিয়ে প্রবেশ করে, তারপর এই নদীগুলোর উপনদীগুলো কি, শাখা নদী কি। তো নদী থেকে প্রশ্ন হয় খুব বেশি, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বাংলাদেশের নদী কিন্তু একটা খুব ফ্যাক্ট। সুতরাং এই নদী সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হবে। এরপর আপনি আসেন সূচনাকালে বাংলা নববর্ষের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক কার ছিল? কৃষির ছিল। কেন? কারণ এই পহেলা নববর্ষ যেটা আমরা এখন পালন করি, বা যেটা বাংলা নববর্ষ অ্যাকচুয়ালি, এটা মূলত কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করার জন্য চালু করেছিলেন টোডরমল, যিনি ছিলেন আকবর, সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। উনি এটা হচ্ছে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য করেন, কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য করেন, এজন্য এটার অ্যান্সার হবে কৃষি। ঠিক আছে, এরপরে আপনি আসেন 23 নম্বরে, নবান্ন কার চিত্রকর্ম? অবশ্যই জয়নুল আবেদিনের, অবশ্যই জয়নুল আবেদিনের। এবং জয়নুল আবেদিনের আরো কিছু চিত্রকর্ম আছে, যে চিত্রকর্মগুলো আপনার পরীক্ষায় মাস্ট আপনাকে হেল্প করতে পারে। ঠিক আছে, মন পুরা 70 আছে, সংগ্রাম আছে, দুর্ভিক্ষ আছে। কয়েকটা আমি আপনাকে বলে দিই, যেমন ধরেন মন পুরা 70, সংগ্রাম আছে, দুর্ভিক্ষ আছে। এবং এখানে প্রত্যেকটাই চিত্রশিল্পী খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন কামরুল হোসেনের কথা আমি যদি বলি, ওনার একটা খুবই ফেমাস হচ্ছে তিন কন্যা। তারপর এস এম সুলতান, আরেকজন আমাদের মানে বাংলাদেশের মানে বলে না যে একদম গোনার মতো বা ধরার মতো লোক চিত্রশিল্পী জগতে, এই তিনটা ফিগার ইম্পর্টেন্ট খুবই। আর মোহাম্মদ কিবরিয়া যিনি, উনি ছিলেন বেসিক্যালি একজন ক্যালিওগ্রাফি মানে ক্যালিওগ্রাফার বলতে পারেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি মানে শিক্ষকতা করেছেন। ক্যালিওগ্রাফি সম্পর্কে যদি আপনারা মানে একদমই না জানেন বা নতুন শুনে থাকেন, ক্যালিওগ্রাফি বেসিক্যালি হচ্ছে মানে লিখার একটা আর্টের মতো আর কি, খুব সুন্দর হয় জিনিসটা। তো এই কোয়েশ্চেন 24 নম্বর, যক্ষার জন্য যেই টিকা দেওয়া হয়, স্বাস্থ্য থেকে প্রশ্ন হয়েছে এটা, এটা হচ্ছে বিসিজি, এটা হচ্ছে বিসিজি। এগুলো ফ্ল্যাট কোয়েশ্চেন। তারপর আসেন 25, সুশাসনের এটা মূল নীতি হবে। দুঃখিত, আমি একটু আমাদের ছোট্ট একটা টাইপিং মিস্টেক হয়েছে, ছোট্ট একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে মূল নীতি, এটা হবে সুশাসনের মূলনীতি, মূলনীতি হবে। এবং এটা আপনারা পরিণতি ও সুশাসন বইতে অবশ্যই পড়েছেন, বা না পড়ে থাকলে সামনে পড়বেন। এটা হচ্ছে জবাবদিহিতা। সুশাসনের বা গুড গভর্নেন্সের মূলনীতি হচ্ছে জবাবদিহিতা। তারপর আসেন 26 নম্বর, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরা, অর্থাৎ নীলফামারী। এটা হচ্ছে নীলফামারী, আর এই ইপিজেডটার নাম হচ্ছে উত্তরা। উত্তরা মনে রাখবেন, উত্তরা 3টা জায়গায় আছে বাংলাদেশে, উত্তরা 3টা জায়গায় আছে। একটা হচ্ছে উত্তরা গণভবন, এটা হচ্ছে নাটোরে। তারপর একটা হচ্ছে উত্তরা ইপিজেড, নীলফামারী। আরেকটা হচ্ছে উত্তরা ঢাকায়, ওটা পরীক্ষা আসবে না। একটা হচ্ছে উত্তরা ঢাকায়, ওটা পরীক্ষা আসবে না। তাহলে আবার আসতেও পারে, বলা যায় না। এই যে আপনারা দেখছেন 23-24 সালে প্রশ্ন আসছে না যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা উত্তরাতে অবস্থিত। বা ধরেন আমাদের মেট্রো রেলের এখন যে রুটটা চালু হয়েছে, সেটা কিন্তু ওই এলাকা থেকেই পরবর্তীতে আমাদেরকে কানেক্ট করেছে। তাহলে 26 নম্বরের অ্যান্সার হচ্ছে আমার নীলফামারী। ওকে, এরপরে আপনি আসেন 27 নম্বর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো। দেখেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হচ্ছে কয়লা। এবং এই যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত, এবং এইখানে আমাদেরকে সহায়তা করছে জাপান। এখানে আমাদেরকে সহায়তা করছে জাপান। এটাকে মহেশখালী নামেও চিনে, যেটা বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড। এবং এখন দেখেন, গতদিন 23-24 সালে আমরা যে শেষ প্রশ্নটা সলভ করেছিলাম, যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, দেখেন কোশ্চেনের সলভ, আমি কিন্তু তখন আপনাদেরকে এই মাতারবাড়ি সম্পর্কে সম্ভবত বলেছিলাম, আমি না বলে থাকতে দেখেন
কমন পড়ে যায়। আপনি তার মানে কোয়েশ্চেন সলভ যত বেশি করবেন আপনার প্রিপারেশন তত স্মার্ট তত স্ট্যান্ডার্ড হবে। তাহলে মাতার বাড়ি গেল, এটা হচ্ছে কয়লা ভিত্তিক। আর আমাদের বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক যেটা বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত, অর্থাৎ বড়পুকুরিয়া। বড়পুকুরিয়া দিনাজপুরে অবস্থিত। এরপর আপনি দেখেন ইউরেনিয়াম। ইউরেনিয়ামটা আমরা বাংলাদেশে কিন্তু ইউরেনিয়ামের সন্ধান পেয়েছি। আমরা বাংলাদেশে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে কুলাউড়া পাহাড়ে, যেটা মৌলভীবাজারে অবস্থিত। কুলাউড়া পাহাড় যেটা সিলেট বিভাগের মৌলভীবাজারে অবস্থিত। এরপর আপনি আসেন গ্যাস। গ্যাস, এই গ্যাস দিয়ে হচ্ছে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। যদি আপনি বলেন প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে সিলেটের হরিপুর। সিলেটের হরিপুর। তার মানে পরীক্ষায় যদি আসে যে বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোথায় বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়, তখন হবে দিনাজপুর। আর যদি নাম আসে তখন সেটা হবে বড়পুকুরিয়া। যদি আসে গ্যাস, যদি গ্যাস আসে তখন আপনি দাগাবেন সিলেট, সিলেটের হরিপুর, হরিপুর বিদ্যুৎ কেন্দ্র। এরপর আপনি আসেন পানি। পানি, পানির কথা শুনলে আমাদের মাথায় সবার আগে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে কাপ্তাই, অর্থাৎ রাঙামাটি। কাপ্তাই অর্থাৎ রাঙামাটি, যেটা হচ্ছে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে সবাই চিনি। জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে সবাই চিনি। তাহলে মাতারবাড়ির কাঁচামাল হচ্ছে কয়লা, মাতারবাড়ির অবস্থান হচ্ছে কক্সবাজার, আর এটা সহায়তা করছে আমাদেরকে জাপান। আশা করি 27 নম্বরটা আমরা খুব ভালো করে বুঝছি। এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন দেখাতে পারবো। প্রথম গ্যাস চালিত পারবো, তারপর ইউরেনিয়ামের সন্ধান কোথায় পাওয়া গেছে সেটা আমরা জানি এখন কুলাউড়া পাহাড়ে পাওয়া গেছে, মৌলভীবাজারে। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসেন 28 নম্বর। একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যেটা অনেকগুলো ল্যান্ড মিলে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যান অথবা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অথবা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটাও আইসিটি থেকে আসছে, এটাও আইসিটি কোয়েশ্চেন। তারপর আপনি আসেন 29 নম্বর। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর সাল। দেখেন এটা 23 সালে সুবর্ণ জয়ন্তী মানে 50 বছর পূর্তি। দেখেন আমাদের বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনটা হয় 1973 সালের 7 মার্চ। 73 সালের 7 মার্চ, 73 সালের 7 মার্চে হয়। এবং এই 1973 সালের 7 মার্চের নির্বাচনটা আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 50 বছর পরে অর্থাৎ 2023 সালে হচ্ছে সেটা সুবর্ণ জয়ন্তী। এবং এটা দেখবেন যে 25 বছর পূর্তি, 50 বছর পূর্তি, 60 বছর পূর্তি, 75 বছর পূর্তি, 100 বছর পূর্তি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন আপনি বলা যায় না, ধরেন 24 সালে আপনি গিয়ে দেখলেন যে 23 সালে কোন সংস্থার জন্ম 100 বছর পূর্তি বা প্রতিষ্ঠার 100 বছর পূর্তি। ধরেন পরীক্ষায় আপনি এটা পাইলেন, যেমন ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, এটার গত বছর কিন্তু 100 বছর পূর্তি হয়েছে, যেটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা হিসেবে পরিচিত, যেটা সদর দপ্তর হচ্ছে আপনার ফ্রান্সের লিও শহরে। এরকম দেখবেন যে 22 সালের আসছে 23 সালের বিষয়। সো এরকম আগাম তথ্য দেখেন। আমি একটা দেখছিলাম আমরা কি 2026 সালে বিশ্বকাপ, আর একটা দেখলাম এরকম। এরপর আপনি আসেন 30 নম্বর। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যেই জেলায় অবস্থিত, এইটা একটু ছোট্ট প্যাচ আছে দেখেন। প্রথমত এই তেলিয়াপাড়া, এইটা খুব ফেমাস একটা নাম। এই তেলিয়াপাড়া মূলত হচ্ছে একটা চা বাগান। চা বাগান। এখানে 1971 সালের 4 এপ্রিল 1971 সালের 4 এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারিত হয়, বা আমাদের মুক্তিযুদ্ধে আমরা কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করব সেটা নির্ধারিত হয়।
এই কারণে মনে রাখবেন এই তেলিয়াপাড়াকে বলা হয় আমাদের মুক্তিযুদ্ধের ওয়ার্ড স্ট্র্যাটেজি বলা হয়। এখন এই তেলিয়াপাড়া যখন বৈঠকটা হয়, মানে চা বাগানে বৈঠকটা যখন হয় 71 সালে, এটা তৎকালীন ছিল সিলেট জেলা, এটা সিলেট জেলা, কিন্তু বর্তমানে অর্থাৎ আজকের তারিখে এটা হচ্ছে হবিগঞ্জে। তবে দেখেন এখানে প্রশ্নে কি তৎকালীন কথাটা আছে নাকি নাই, এটা একটু বলেন, হ্যাঁ বা না। প্রশ্নে কি তৎকালীন কথাটা আছে নাকি নাই, হ্যাঁ বা না। তৎকালীন কথাটা আছে নাকি নাই, তৎকালীন কথাটা আছে নাকি নাই, এইটুক বলেন, হ্যাঁ বা না। দেখেন পড়ে দেখেন, সব তো আমি বলে দিলাম, আপনারা এইটুক পড়ে দেখেন, এগুলোতেও কিন্তু ভুল হয়। এখানে যদি প্রশ্নে তৎকালীন থাকতো প্রশ্নের উত্তর একরকম, তৎকালীন নাই মানে আরেক রকম। একটু অ্যান্সার করবো সবাই, একটু অ্যান্সার করবো সবাই, আছে নাকি নাই। নাই, তাহলে বলুন তো অ্যান্সার কি হবে, সিলেট হবে নাকি হবিগঞ্জ হবে, এ হবে নাকি বি হবে, বাকিগুলো আমি বাদ দিয়ে দিলাম, জান বাকিগুলো আমি বাদ দিয়ে দিলাম, এ হবে নাকি বি হবে, আপনার সেন্স কি বলে, আপনার বুদ্ধি কি বলে। লাস্ট কোয়েশ্চেন আমরা, এবং ভালো একটা প্রশ্ন পাইছি যে 71 সালে 4 এপ্রিল যে তেলিয়াপাড়া বৈঠক, যেটা খুব বিখ্যাত, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারিত হয়, সেই জায়গাটা মানে এখন আমরা কি দাগালে ভালো হবে, এ দাগাবো নাকি বি দাগাবো। আচ্ছা, একজন লিখছেন এ হবে, আশা করি বুঝে শুনে লিখছেন, আশা করি বুঝে শুনে লিখছেন। এ হবে নাকি বি হবে, আশা করি বুঝে শুনে লিখছেন, এ হবে নাকি বি হবে। দেখেন তো ভাই, এখানে তো তৎকালীন কথাটা নাই, তৎকালীন কথাটা তো কোয়েশ্চেনে নাই, তাহলে তৎকালীনটা হবে না, হবে কি বলেন, হবে কি সবাই, আমি একটু কমেন্টে দেখতে চাই, হবে কি একটু কমেন্টে বলেন কি হবে। আমি এই কারণে জিজ্ঞেস করছিলাম যে তৎকালীন কথাটা প্রশ্নে আছে কিনা, যেহেতু তৎকালীন কথাটা নাই, তার মানে এই বিষয়টা হবে আমাদের হবিগঞ্জ। হবিগঞ্জ খুব সুন্দর জেলা হবিগঞ্জ। তাহলে এই হচ্ছে আমাদের 2000 বলতে পারেন 2023-24 শিক্ষাবর্ষের কোয়েশ্চেনের সমাধান, এবং সরি এটা 22-23 ছিল, 2022-23 আমাদের কোয়েশ্চেনের সমাধান। তো আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই, আপনারা অনেকেই এটা সম্পর্কে জানেন, আমি আরেকবার একটু দেখাতে চাই। সেটা হচ্ছে আমাদের মানে 2024 ব্যাচের জন্য আমাদের সেফ ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আমাদের একটা স্টার এক্সাম হচ্ছে, যেটার জন্য আমরা খুব ভালো কিছু প্রাইজ রাখছি। আমরা চাই 24 ব্যাচের মানবিক বিভাগে বা বিভাগ পরিবর্তন যারা টার্গেট করছে বা যেই বিভাগেরই হন না কেন, আমরা চাই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হোক। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের এই পরীক্ষার রেজিস্ট্রেশন কিন্তু প্রায় আমি গতকাল দেখেছিলাম লাস্ট, মনে হয় সেটা 3000 ক্রস করেছে বা 4000 ক্রস করেছে, 3000 না সরি 3000 ক্রস করেছে, 4000 না। তো এখানে আমরা আশা করছি প্রায় একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে আমাদের সাথে যুক্ত হবে, পরীক্ষাটা দিবে, এবং পরীক্ষা দিয়ে এই যে প্রাইজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা চাই আপনারা আমাদের থেকে নেন। অর্থাৎ প্রথম পুরস্কার হিসেবে আপনি একটা ল্যাপটপ পাবেন, দ্বিতীয় পুরস্কার হিসেবে আপনি একটা ট্যাব পাবেন, আর তৃতীয় পুরস্কার হিসেবে আপনি একটা মোবাইল ফোন পাবেন। এছাড়াও তো আমাদের আদার্স কিছু গিফট আছে, এবং আমরা প্রায় 100 জনকে কিন্তু আমরা এই পরীক্ষাতে আমরা প্রাইজ দিব, 100 জনকে। এটা খুব বড় একটা ব্যাপার, বাংলাদেশে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কখনোই এই ধরনের কোনো উদ্যোগ কখনো আমি দেখি নাই বা হয় নাই, এটাই বলা যায় প্রথম এই ধরনের একটা উদ্যোগ অনলাইনে, যে আপনি ঘরে বসেই এক্সাম দিবেন। তো এই এক্সাম সংক্রান্ত নির্দেশনাগুলো আমরা আপনাদেরকে ধীরে ধীরে আরো দিতে থাকবো, এবং পরীক্ষাটা হচ্ছে আমাদের মে মাসের 18 তারিখে। সুতরাং আপনি বাংলাদেশের যেই জেলার হন, যেই বিভাগের হন এবং যেই কলেজের হন না কেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এই পরীক্ষাটা আপনার জন্য। এটার জন্য আপনার কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, জাস্ট আপনি প্রস্তুতি নেবেন, পড়বেন, পরীক্ষা দিবেন, গিফট গুলো নিয়ে যাবেন, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফ থাকবেন, কারণ মানবিকের শিক্ষার্থীরা যতদিন সেফ আছে ততদিন সেফ। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।